বলে প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকীতে এই সলিমুল্লাহ গ্যাং, আজাদ পার্টির বজ্জাতি এবং কালেমার পতাকা, এই দুই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন, ইয়েস বা নো বলে। শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহর গ্যাংয়ের আজাদ পার্টির বজ্জাতি, নাম দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। আসলে এটা হলো বাংলাদেশ নাম দেওয়া দরকার ছিল বজ্জাত পার্টি। নতুন একটা পার্টি হয়েছে, যেখানে দেখলাম জামাতি লেখক, জামাতি বুদ্ধিজীবী, জামাতি সেনাবাহিনীর লোক, জামাতি ব্যারিস্টার, একটা ব্যারিস্টার আছে না, ওই যে কামের বুয়ার পোলা শাহরিয়ার, লজ্জাও করে না আর, সারাদিন ঠাড়া পড়া মিথ্যা কথা বলবে। আসলে তোর জন্মটাই তো, আমি বলতেছি না কারো জন্ম কিভাবে হলো তাতে যায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা একটা বিষয় নির্ধারণ করে। তো এই কামের বুয়ার পোলা যে শাহরিয়ার, এর যে বজ্জাত, এ যে বাটপারি শুরু করেছে, পুরো জামাত এদেরকে জামাতি ক্যানভাসার হিসেবে একে মাঠে নামিয়েছে, জামাতের ল্যাংটা পরি বিক্রি করে। সারাদিন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু, ভারত, হিন্দু, এগুলো বিরোধিতা করতে হবে। আর সারাদিন অরিজিনাল কেসকি বান্দির পোলা, তো এই যে আমার ভাবির পোলাদের তো বলি কেসকি বান্দির পোলা, আর এই জামাতি মাল ব্যারিস্টার শাহরিয়ার, এ হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা, কামের বুয়ার পোলা। ওর বাপের সালিশ বিচার করে তারপর ওরে বিয়ে দিছে, ওই বিয়েতেও পয়দা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়, কে কিভাবে পয়দা হলো চায় আসলে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এর শালা জন্মও শালা ভালো না, আর কর্মও ভালো না এই জামাতি ব্যারিস্টার। এখন শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, সম্ভবত 155 নাকি কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আপনি দেখবেন এই বাংলাদেশ বজ্জাত পার্টি, তারা একটা ব্যানারে মিছিল করেছে, সেখানে নবাব সলিমুল্লাহর ছবি। নবাব সলিমুল্লাহর ছবিতে বাংলাদেশের রাজনৈতিক দল মিছিল করবে কেন? আমার মাথায় এটা ঢুকে না। কিন্তু যারা করেছে তারা কিন্তু জেনে বুঝে করেছে। কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনো জিন্নাকে নেতা মনে করে, মদখোর, মানে মদখোর আর গিদরখোর জিন্না, বেনামাজি জিন্না তাদের নেতা, আর নবাব সলিমুল্লাহ তাদের নেতা। নবাব সলিমুল্লাহ ক্যারেক্টার একটু 6টা বিয়ে করছিল মাত্র, 6টা নাকি 7টা বোধে বিয়ে করছিল, বাচ্চা মাত্র 42 নাকি 45 বছর বয়স ছিল নবাব সলিমুল্লাহ খানের। কিন্তু বিয়ে এর মধ্যে হাঙ্গা করে ফেলছে 6-7টা। চরিত্রটা বুঝছেন তো, নবাব সলিমুল্লাহর চরিত্র আবার বাহাদুর লাগায়। রবীন্দ্রনাথের জমিদার ছিল খুব খারাপ। এই বাংলাদেশের বাঙ্গুরা মুসলমানরা দেখবেন চিকরা চিকরি করে। বাহাদুর উপাধিকে নবাব, এবং বাহাদুর কারা ছিল জানেন? ব্রিটিশের দালাল রহিত নবাব, যাদের আগে দেখবেন নাম নবাব, আর দেখবেন মানে এরা কিন্তু আসলে নবাব না, এগুলো উপাধি। এরা কিন্তু নবাবই করতেন। সলিমুল্লাহ কিন্তু নবাব না, মানে যেগুলো যারা নবাব বলে রাজা বাচ্চা তা না, নবাব ছিল এরা, এগুলো ছিল উপাধি, উপাধি দিয়েছিল। ব্রিটিশকে গোলামীর উপাধি দিত। আগে নবাব, পিছে বাহাদুর, খান বাহাদুর, এগুলো ছিল ব্রিটিশদের দালালির পুরস্কার। যে যত বড় ব্রিটিশের দালাল, যদিও পরে ব্রিটিশে গুলি খায়, উষ্টা খায় পরে মারা গেছে নবাব সলিমুল্লাহ, কিন্তু ব্রিটিশের দালাল ছিল। যার নামের আগে দেখবেন নবাব আর পরে দেখবেন বাহাদুর, খান বাহাদুর, এগুলো সব ছিল ব্রিটিশের। মুসলমান যারা, তাদের এই উপাধি দিত ব্রিটিশ সরকার এই সমস্ত দালালদের। তার একটা হল সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খান বললামই তো 45 বছর বাঁচানোর মধ্যে 6-7টা হাঙ্গা করা শেষ। চরিত্রটা এখন 6টা বিয়ে মুসলমান কেমনে করে একসাথে, চরিত্র বুঝছেন তো আর কেমন। এর মধ্যে একটা টাঙ্গালের নবাব ধরে নাকি নবাবের কোন টাঙ্গালের কোন জমিদারের বোন নাকি মেয়ের বিয়ে করছিল, তাদেরও একজন আছে আমাদের টাঙ্গালের পাশে আর কি। তো সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসি। এই বজ্জাত পার্টি পাকিস্তানের মানে সিন্ধু প্রদেশে কিন্তু পালন করে না, বেলুচিস্তানে নবাব সলিমুল্লাহর কোনো কিছু কেউ পালন করে না, ঠিক আছে? পাকিস্তান সরকার সলিমুল্লাহরে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, তারা নিয়ে হাউকাউ করে, করতেই হবে তাদের। কিন্তু মুসলিম লীগের কিন্তু অবশ্য কোনো ভিত্তিই নাই পাকিস্তানে। এই কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, আর এক সন্ত্রাসীর পোলা, ওই যে কি জানা কি প্রধান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে এগুলো। স্বাধীন বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না,
বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের শরীর চলবে, কারণ তাদের শরীর তো চুলকাবেই, কারণ পাকিস্তান ভেঙেছে না, পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। আমি আসলে আজকে আমার এডিটরকে পাই নাই, আমি তো টেকনোলজিতে দুর্বল, এলে দেখাইতে পারতেছি না আপনাদের সঙ্গত, মানে বিভিন্ন কারণে আমি দুর্বল টেকনোলজিতে। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি পাকিস্তান, এদের এদের ওইখানে এই বাংলাদেশের কি কি পালন হলো না হলো এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশের সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের, ব্রিটিশ দালাল নওয়াব সলিমুল্লাহ খানের হ্যাঁ উপস্থিত ছিল কারা কারা দেখেন, দেখেন ডক্টর মোহাম্মদ আলমগীর, দা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাহ বাহ বাহ, নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স, এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে। এই যে নবাব, স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, এই স্যারও উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানের, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব, স্যার, বাহাদুর এগুলো হলো ব্রিটিশদের উপাধি, ব্রিটিশদের দেওয়া দালালি, ব্রিটিশদের যে যত বড় দালাল সে তত বেশি উপাধি পাইত। আবার এই স্পেশাল প্রেয়ার্স ওয়ার অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার, এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নবাব সলিমুল্লাহ আর জিন্নার প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আব্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন ভুলতে পারে না। আরো মজার বিষয় হলো, এই পাক এম্বাসি এই এই যে মিছিল করেছে, এই যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা কি যেন প্রধান, রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা, এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করেছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানাই দিছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানারটা বানাই দিছে, এই মিছিল যে করছে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা, এটাও বানাই দিছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, সকল্ড, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, জামাতকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে, ডিস্টার্বেন্স, মানে এগুলো ওই যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেন, ছোট ছোট কাটা, ওইরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করে না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা ভুয়া, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকে ভালোবাসে বলে, না, পয়সা পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা এই টাকলা ভুয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে কামের বেটির পোলা ব্যারিস্টার, জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। এবং এদের পোশাক গুলো খেয়াল করবেন, এবং এই যে যারা নওয়াব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাক গুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। আর আপনারা দেখেছেন যে এই যে কালামের পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করে হয়েছে, তথাকথিত কালামের পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো, যেহেতু মুসলমান, আপনি এই পতাকাটা নিয়ে নাচানাচি করেন, আপনি তো কেউ কিছু বলবে না।
ওই টুপি রাজাকাররা দেখেন না, দাড়ি টুপি লাগায় একটু ওয়াশ করে, আর কেউ কিছু বলে না। আর কালেমের পতাকা, যদিও এই কালেমের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামা জাহাবি মুসলমান আহলে খবির যারা, তারা এই কালেমের কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কোরআনে নাই, এটা তারা বলে, আমি বলি না। লামা জাহাবি আহলে খবির বলে এটা কোনো এই কালেমা মুসলমানের কালেমা না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, এখন সাদা পতাকা আনে। বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবল যে ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালেমার পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম, ধরো গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, ধর সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে, এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না কয়দিন, আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটাও ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালামের পতাকা নিয়ে ঘুরে। কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই যখন থাপড়া মারতে যায় এখানে, ভগবানের ছবি গেলে ভগবান মারে না, কালামের পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালামের পতাকা। ফুটবলকে রুখে দেওয়ার জন্য আপনারা তো দেখেছেন, এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার পতাকা ছেঁড়া শুরু, এরকম উন্মাদ। মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়ই, এখন মসজিদ থেকেও উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়, নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকে এখন উন্মাদ তৈরি করা হচ্ছে। মসজিদের হুজুরে ওয়াজ শুনে এসে আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো, এটা একটা ফাতরামি ছাড়া মৌলবীদের আর কিছু না। এই কালামের পতাকাটাও একটা জামাতি ফাতরামি। এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাতরামি। এই কালাম মানে হঠাৎ করে দেখবেন ওই যে জঙ্গি এটা আজহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালামের পতাকা ওরাও, কত বড় বাট পারে এরা। দেখেন, বারবার আপনাদের বলেছি যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে। আজ পর্যন্ত একটা লোক শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপা এটা বুঝছেন তো, নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি, ওইখানে দুইটা প্যারালাল চলে। আপনি চাইলে পাকিস্তানের যে কোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নেই। কেন? কত বড় বাটপারি এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরাও কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে, আচ্ছা তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে, ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালামার পতাকা নিয়ে মিছিল করতেছে, কালামার পতাকা মিছিল করো, ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে, তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ একাত্তরে ঠেকাইতে পারে নাই। সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার জন্য। কালামের পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমার দেখবেন কালালি করে, কিন্তু লামা জাহাবি আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন মসজিদে লেখে না। কোন লামা জাহাবি মসজিদ, আমগর সরিষা বাড়িতে একটা লামা জাহাবি মসজিদ বানাইছে, ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না। একটা না, এরকম আছে যেখানে লামা জাহাবি মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখবেন আমার গালাগালি শুরু করবো, আমার কাফের মুরতাদ এই দুই তালাল হিন্দু তালাল বলা শুরু করবে। কিন্তু কোন লামা জাহাবি কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না, এরা বলবে এবং বলে লামা জাহাবির এগুলো বলে। লামা জাহাবি মানে যারা আলে খবিশ, ওই যে রাজ্জাক বিন ইউসুফ আলে খবিশ, এরা যারা, আর কি মহসিন ফহসিন যারা আছে এরা, ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো যাবে না কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করলো না। সে কেউ জোর দেখে তারা নেই, আপনার মনে আছে তো আলে খবিশেরা? প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, মুসলেখা প্রধানমন্ত্রী, আমি যে তারা পছন্দ করি না, তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নিয়ে, কিন্তু এইটা বলে না যে ইসলামে বলৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটা বলে না, এটাও কিন্তু তারা বলে না। ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যারা ফাতরা নাম দিছে খেলাফতে মজলিস, খেলাফত, এই যে মামুনুল ইলেকশন করে, আর নাম দিছে একটা খেলাফত, মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে যে কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে, খেলাফতে পীর আছে নাকি? ইসলামে পীর আছে? বাংলাদেশ দেলার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো এক কথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ, খাইলো জিরে, আর বাংলাদেশ খাইলো পীরে।
হানজালা হইলে পীরের বলা, আর এক ভণ্ড। দেখেন না এর বাটপাড়ির চরিত্রটা কিরকম জঙ্গি, বলতো না জঙ্গি এমপি। তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো, বিএনপির নেতারা কি বলছে, খাই ফেলাবে, দেখে ফেলবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইলো একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোন বাংলাদেশে বিশ্বাস করলো কিভাবে সলিমুল্লাহ খানের, নওয়াজ সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে। কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না। এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে। কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফুয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। ঠিক আছে। আর আপনি একটা জিনিস দেখেন, কালেমার ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে, যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ এই কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান, এই কালেমার পতাকা কালাম, কিন্তু একটা পাটপারি স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানপন্থীরা, আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হইলো। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটাল একটা ফাত্রামি। এদের বললামই তো, এই মোল্লারা, এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোন সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে। কারণ এরা উপযোগী না, তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ। কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবো কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা খুব আরাম, ওইটা আবার খুব আরাম। বাহ, ফাইন তো, প্রজাপতি চলে আসছে। কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, 71 নারীদের গণিমূত্রের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম। কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নিবে। এই এই কালামাবাদীরা, তারা বলবে কালাম, যখনই আরো দেখবেন যে কোন রকম সংখ্যাগুরু হয়ে গেছে, এদের দেখবেন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী। মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ, সুন্দর তো, প্রজাপতি, হ্যাঁ। মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন। এই কালেমাবাদীরা নিজেরা লম্পট্য করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবো। আর এগুলো টাইনে আনবো, আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল, ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা এগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন এরা কোনোদিন বাংলাদেশের যে মেজর প্রবলেম, এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন, ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, এই কালেমাবাদীরা। এরা দেখবেন একদিন এই বাংলাদেশের পতাকা বদলাই ফেলবে, যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা, দেখেন ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা শুরু করছে। শুধু দেখেন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বোধহয় বাদ রাখছে, কয়দিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধানে হয়ে যাবে, হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এইবার দাঁড়িয়ালা, মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারি শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ এই মোল্লা আর মিলিটারি, এই মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে। যে চোখ বাতাস ওইটুকু শেষ করবে। আমি জানি আপনাদের, আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে, তাই ধ্বংস হয়ে যাবে। আর যদি মিলিটারি ধ্বংস করে, তাও ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি, এই দেশকে আপনি ঠেকাই দিয়ে পারবেন না। আগে তাও আমার একটা আশা ছিল, কোনো না কোনো ভাবে এই দেশটা একসময় ঠিক হবে। আমার মনে হয় না এই দেশটা ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার ফাত্রামি, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে তারা, ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এই কিছু কমেন্ট দেখি।
হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার কবির ওই যে ইংরেজি লেখা লেখি সিনেমাতে সিনেমাতে পারে কিনা না বাস্তবে পারে। ৭১ এই 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 কামের বেটির পোলা শাহরিয়ার জাহান ৭১ কি সেটা ভাঙ্গা মার দিছে পাকিস্তানকে। আর পাকিস্তান কবে কবে যুদ্ধ জিতছে? আফগানিস্তানে যুদ্ধ করে, আফগানিস্তানে কোনো আকাশ তাদের কোনো কোনো মানে আকাশপথ খোলা, সেখানে যায়। তারা ২৫,০০০ ফিলিস্তিনি মেরেছে। নিরীহ মানুষ তারা কবে মারে? এরা নিজেদের দেশের লোক মেরেছে। বেলুচিস্তানের লোকদের এখনো মারতেছে, ৩০ লক্ষ আমাদের মেরেছে এখনো। আবার এই যে ৩-৪ সপ্তাহ যাবৎ তাদের ওই যে পাকিস্তান ভারতের দখল করা পাকিস্তান কাশ্মীর যেটা দখল করে রেখেছে পাকিস্তান, সেখানে শত শত মানুষ মারতেছে। এরা নিরীহ নিজেদের মানুষরা কবে মারছে? পাকিস্তান কবে যুদ্ধ দিচ্ছে কোন দেশে? এই এই যে কামের বেটির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার যে লম্বা লম্বা কথা বলে, পেয়ারা সিনে কাশি না বানাবো, ভালো কথা বলতেছি না? ও পেয়ারা পাকিস্তানের সমালোচনা শুনলে শরীর জ্বলে না ভাবির বলা? তোমার শরীর জ্বলে? আমি ভালো কথা কিনে কি কই? খারাপ কি বলছি? আমি কি হাতির মতো সাউয়া মাওয়া নিয়ে কথা বলতেছি? ও হাতির মতো বলবো সাউয়া হাদি বললে তাহলে খুব ভালো। ওইগুলো শব্দ খুব ভালো, তাই না ভাবির বলা? ওইগুলো শব্দ খুব ভালো, ওইগুলো বলতে বলো, ওইটা হলো ভালো। আমি এতক্ষণ যা বললাম এগুলো সব খারাপ ছিল, এখন ভালো হয়েছে না? তোমার 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 শাশুড়ির হাদি, তোমার মায়ের হাদি নিয়ে আলাপ করবো না, তাহলে খুব ভালো হবে ভাবির বলা। ভালো কথা, পাকিস্তানের সমালোচনের শরীর জ্বলে ওঠে। জ্বলবি জ্বলবি, তোমার বাপেরা, তোমার পাখি পেয়ারা পাকিস্তানি মায়ের ভাতারা জ্বলবে, জ্বলতে থাকবেই। আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা বলুন তো যে ১৯৪৭ অর্থাৎ যখন ভারত ভেঙে পাকিস্তান হয়ে যায়, তখন এই ৪৭ সালে বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা কত পার্সেন্ট ছিল? নিশ্চয়ই ৩৪%-এর নিচে ছিল না, তাই না? তাহলে স্বাধীনতার যেদিন পাকিস্তান স্বাধীন হলো, আসলে তো পাকিস্তান স্বাধীন হয় নাই, একটি ভারত ভেঙে একটি দেশ হয়েছে। কারণ পাকিস্তান কার বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে ওই বিতর্কে আমি যাচ্ছি না, বিতর্ক ছাড়াই আমি আলোচনাতে যাচ্ছি। আমার মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। কেন এটা আমার মনে হয়, অনেকে প্রশ্ন করেছেন যে কেন আমার মনে হয় যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। এটা অনেক সাংবাদিক, কয়েকজন বুদ্ধিজীবী, এমনকি কয়েকজন অধ্যাপক আমাকে বলেছেন যে ফরিদ, আপনার এটা কেন মনে হয় বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে? অনেক সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছেন, অনেক সংখ্যালঘু ব্যক্তি তারাও আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দেশে এবং বিদেশে বসবাস করা লোকজনেরা। এছাড়া মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ তারাও প্রশ্ন করেছেন, এমনকি মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ নন, কট্টর, তারাও আমাকে প্রশ্ন করেছেন কেন আমি এই কথা বলি। এমনকি বাংলাদেশের বিশেষ বিশেষ চাকরি করা ব্যক্তিগুলো আমার কাছে এটার ব্যাখ্যা চেয়েছেন, বিতর্কের কারণে তারা জানতে চেয়েছেন। আমি আমার চ্যানেলেই সেগুলো পরিষ্কার করতে চাচ্ছি যতটুকু সম্ভব। প্রথমত, ৪৭-৪৮ সালে বাংলাদেশ, তখন এটার নাম পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, সেখানে 34%, আবারও 34% সংখ্যালঘু ছিল। সেটা নামতে নামতে কততে এসেছে এই ৫৪ বছরে ৫৫ বছরে? সেটা কারো কারো মতো ৬%, কারো কারো মতো ৮%, কারো কারো মতো ৪%, অর্থাৎ কোন অবস্থাতে আপনি ৮%-এর উপরে নিতে পারবেন না। তাহলে ৫৪ বছরে কত পার্সেন্ট কমে গেছে? ৩৪ থেকে আপনি ৮ বাদ দেন কত? আমি অঙ্কে দুর্বল, আর আপনারাই করে নিন। শুধু ৫৪ থেকে ৮ বাদ দিলে কত হয়? ৪২ হবে সম্ভবত, বা ৪৪ হবে। এতগুলো কমে গেছে, কত পার্সেন্ট? আমি আবারও বলছি, অঙ্কে আমি দুর্বল, হিসাব করতে পারতেছি না। আপনারা বলেন ৩৪% থেকে শতকরা কত পার্সেন্ট কমেছে? ৩৪% থেকে নেমে এসেছে ধরেন 8% সর্বোচ্চ। কত ভাগ? ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮। আচ্ছা, আমরা ধরলাম ৬, অর্থাৎ প্রায় 5/4 কমে গেছে সংখ্যালঘু বাংলাদেশ থেকে। তাহলে ৫৪ বছরে যদি 5/4 কমে যেতে পারে,
তাহলে আর 1 ভাগ কমে যেতে লাগবে, আর বড় জোর 1 দশক, মানে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সরাসরি আক্রমণ করবে না, তাড়াবে না, মারবে না, পেটাবে না, কাটবে না, মানে যা চলছে, এই যে মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, ভয় দেখানো, তাদের নারীদের ধর্ষণ করা, তাদের সংখ্যালঘুদের মা, বোন, কন্যা, ভাস্তি, ভাগ্নিকে ধর্ষণ করা, তাদের জমি দখল করা, তাদের চাকরি খেয়ে দেওয়া, যে প্রক্রিয়া চলতেছে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা, না দাঙ্গা বলতে তো হয় না, সাম্প্রদায়িক হামলা যদি সরাসরিও না করে, তারপরেও আগামী 10 বছরে কিন্তু থাকে না কোন হিসেবে যা চলমান। তাহলে এই যে আমি বলি বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে, এটা আপনারা আমাকে কেন এর বিরোধিতা করেন? আমি এর হিডেন এজেন্ডা নিয়ে বলতেছি না, এটা ঘটতেছে এবং ঘটবে। অর্থাৎ 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগে নেমে আসে সংখ্যালঘু, তাহলে ওই হিসেবে আর 1 দশকে, মানে আগামী 10 বছর, এখন 2024, অর্থাৎ 2034 সালে যেভাবে চলতেছে বাংলাদেশের সংখ্যালঘু হটানো, জামাই আদর চলতেছে, এইভাবে যদি জামাই আদর করে চলে যায়, কারণ বাংলাদেশের মুসলমানরা তো ইসরায়েলের মতো বোকা না তো, তারা বিমান হামলা করবে, মারতে যাবে, পেটাতে যাবে, হামলা করলে পাল্টা হামলা, তা না, এত খরচ তারা করবে না, এত ঝুঁকি তারা নিবে না। তারা খুব কৌশলে, পাকিস্তানের চমৎকার কৌশল এখানে চলে। দেখবেন এই দেশের বুদ্ধিজীবীরা এই ব্যাপারে কথা বলবে না, বললে তারা আপনাকে বলবে ভারতের দালাল, হিন্দুর দালাল। কিন্তু যেই দিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই লোকগুলোই কিন্তু তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ সূরা পড়বে। এই সলিমুল্লাহ সাহেবরা, কোট্টায়, আমার মতো কোট্টায় আলা পড়া মুসলমানেরাও, জুব্বাদারি আলা না, কোট্টায় আলা লোকেরাও সেদিন শুকরানা নামাজ পড়বে। এটা আমি বলেছি, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই কোট্টায় আলার পড়া লোকগুলো গিয়ে দেখবেন যে মৌলবীদের সাথে শুকরানা নামাজে নিচ থেকে প্যান্ট পায়জামা গুটিয়ে টাকুর উপরে তুলে, টুপি থাকুক বা না থাকুক, অজু থাকুক বা না থাকুক, তারা সেখানে শুকরানা নামাজ আদায় করবে যে তারা বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে ফেলেছে। বিশ্বাস যাদের হয় না, আমি জানি না আমি 10 বছর বেঁচে থাকবো কিনা, তখন আপনাদের এটা নিয়ে আবার বলবো। কিন্তু আমি যদি মরে যাই, আপনারা যারা এই ভিডিও দেখবেন, এই ভিডিও যারা সংগ্রহে রাখবেন, আমি আশা করি আপনারা আমার আজকের এই রেকর্ডটা অন্তত সংগ্রহে রাখুন। আমার এই কথাটা কিভাবে সত্য পরিণত হয়, সত্য প্রমাণিত হয়, আপনাদের আগামী প্রজন্মকে জানাবেন। আর যদি আমি বেঁচে থাকি, আমার সংগ্রহ এটা থেকে, সেটা তো আমি আপনাদেরকে আবার এটা নিয়ে কথা বলবোই। আমার লজিকটা বুঝতে পারছেন তো? বাংলাদেশ কিন্তু ইসরায়েলের মতো বোম মেরে, বিমান হামলা করে, বন্দুক দিয়ে এই দেশ সংখ্যালঘু শূন্য করতেছে না, বরং এত বোমা হামলা করার পরেও ইসরায়েলে কিন্তু 18% সংখ্যালঘু মুসলমান আছে। এত কিছু ঘটার পরেও কিন্তু বাংলাদেশে এত জামাই আদর, বাংলাদেশে কিন্তু মুসলমান 34% থেকে এখন নেমে এসেছে সর্বোচ্চ 8%। কারণ সম্ভবত এটা 5 বা 6% হবে, 8% নেই। 4% বললে আবার আমাদের সংখ্যালঘু হিন্দুরা রাগ করে, আমাকে বলে আপনি কম বলেন কেন, কম বলেন কেন? ভাই আমি কম বলাতে কি তোমার বাড়বে? বাড়াইতে পারবা? পারবা না। আগামী 2-3 বছরে 4 চলে আসবা, তারপরের বছরে আরো 1 কমবে, তারপরে আস্তে আস্তে নীল হয়ে যাবা। আর তোমরা ভাই যাবাই, ভাই তোমরা ঠেকায় রাখতে পারবা না। তোমরা যারা ভাই সংখ্যালঘু আছো, তোমরা মনে করছো 5 তলা বাড়ি করেছি, 3টা বাড়ি আছে, 4টা দোকান আছে, 5টা ব্যবসা আছে, আমি বড় সরকারি চাকরি করি, ভাই এই দেশ নীল হয়ে যাবে। হয় তোমাদের ধর্মান্তরিতকরণ করা হবে, অথবা তোমাদের রোড টু যশোর ধরতে হবে। আর একটা পথ আছে যেটা তোমরা কোনোদিনই পারবা না, পারলে এতদিন করতে, সেটা হলো তোমরা রুখে দাঁড়াইতা, যেটা তোমরা রুখে দাঁড়াইতে পারতেছো না। এখন বলবা আওয়ামী লীগ আমাদের নির্যাতন করে, বিএনপি আমাদের নির্যাতন করে, জাতীয় পার্টি তো আমাদের পাত্তাই দেয় না, তারপরে জামাত তো পাকিস্তানেরই, তাহলে আমরা কিভাবে টিকবো? জি, এর মধ্যে টিকতে হবে তোমাকে ভাইজান, এর মধ্যে টিকে থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কারা করেছে? লেংটি মেরে, গামছা কাঁধে নিয়ে, গেঞ্জি গায়ে পরে, লুঙ্গি উল্টা করে, মাল কষা দিয়ে যুদ্ধ করছে। তারা টিকে শিখেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাই টিকতে পেরেছে। তোমরা ভাই তা চাও না। তোমরা মনে করতেছো একবার আওয়ামী লীগ আসলে তোমাদের টিকে রাখবে, বিএনপি না আটকাবে। তোমরা দোষ দিয়ে যাও, অমুক এটা করছো, তমুক এটা। তোমরা কি করছো ভাই টিকে থাকার জন্য? আমি বিশ্বাস করি যে তোমাদের কোনো উপায় নাই, তোমরা অসহায়। কিন্তু অসহায়েরও একটা কাজ আছে, সেটা হলো প্রতিরোধ করা। দুর্বল যদি একবার রুখে দাঁড়ায়, যত শক্তিশালী হোক, বনের হরিণও কিন্তু মাঝে মধ্যে সিংহের নাকে গুঁতো দিয়ে, বাঘের নাকে গুঁতো দিয়ে কিন্তু মেরে ফেলে। সে দুর্বল, তারপর রুখে দাঁড়ায়। আপনাকে রুখে দাঁড়াতে হবে। করণীয় কথা পরে বলতেছে। আবারও বলি, যে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে আমি নাকি প্রপাগান্ডা ছড়াচ্ছি, একজন চিঙ্কু বাম বলেছে আমি নাকি অহেতুক প্রপাগান্ডা, ভয় ভীতি দেখাচ্ছি। আচ্ছা, এই 34% যে থেকে 8% হলো, তখন কারা ভয় ভীতি দেখাইছিল? তখন তো কেউ দেখান নাই, তখন কমলো কেন? আমি ভয় ভীতি কি দেখালাম? আমি সত্যটা বলতেছি, আমি ভবিষ্যৎটা বলতেছি। বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ হলো অতীত থেকে, যেহেতু আমি বুদ্ধিজীবী না, আমি দাবিও করি না, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে
অতীত থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন করা যায় ভবিষ্যতে কি হবে, কারণ অতীতের কার্যক্রমে নির্ভর করে আমার ভবিষ্যৎ কি। অতীতে আমি যদি স্কুল জীবনে ভালো পড়ালেখা না করি ভালো চাকরি পাবো না, সোজা হিসাব। আমি যদি ইয়াং বয়সে ব্যবসার সাথে মন না দিই আমি বুড়া বয়সে ব্যবসা থেকে কাজকর্ম করে খেতে পারবো না, সোজা হিসাব। অতীতের কার্যক্রমের উপরে নির্ভর করে আমার ফিউচার কি, এটাই তো সত্য। তো বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ তো দলের চামচামি করে না, সত্য বলা। কে মানলো না তাতে যায় আসে না। ডক্টর হুমায়ুন আজাদ বলে যাননি যে মুসলমানদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানে না, তাদের মাদ্রাসাতে মানে। আপনারা দেখতেছেন না যে বুয়েটের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে, ছাত্রদের গুলি মারেন, ছাত্রদের কথা বাদ দেন, কি কথা বলে তারা, আপনি বুঝেন না? তিনি তো ঠিকই বলেছিলেন। তো আপনাকে বলে যেতে হবে আপনার কথা কেউ মানুক না মানুক, আপনার কাজ তো আপনার কথা কেউ মানলো না মানলো তাতে যায় আসে না, কিন্তু সত্যটাকে বলে যেতে হবে। বললে কি হয়, যদি তারা আকল আসে তখন তারা রুখে দাঁড়াবে, সেটা ভুলটাকে শুদ্ধ করে ফেলবে, বা সেই ঘটনাটা ঘটবে না। যেমন ভারত সম্পর্কে আমি একটা নেতিবাচক কমেন্টস করেছিলাম, মনে করাই দিতে চাই না এখন। আর এই বছর ফেব্রুয়ারি মাসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার কথা ছিল, সেটা আমি আগেই বলেছিলাম, সেটা ঘটে নাই। কারণ আগে বললে সেটা আর ঘটবে না, যারা বিজ্ঞ তারা সেটা বিরোধিতা করে টিকিয়ে রাখে। তেমনি এই কথাটা বলতেছি, আজকে সংখ্যালঘু ধরেন 6 থেকে 8% আছে, ধরে নেন 6 থেকে 8। এখনো যদি তারা তাদের প্রতিরোধ করতো বা করে, তাহলে তারা টিকে থাকবে, নাহলে তারা শূন্য হবে। আপনি কখনোই পারবেন না। আপনি যতই বামপন্থীদের তেল মারা কথা শুনেন, আপনি যতই সংখ্যালঘু সম্প্রদায়, যতই ওই পশ্চিমবঙ্গের কিছু চিঙ্কু বামের কথা শুনেন, তারা কোনোদিন আপনার পক্ষে নিবে না, নিচ্ছে না, নিবেও না। তারা বলতেছে এগুলো রাজনৈতিক, তাই আপনাদের চলে যেতে হয়। আর ভারতে যখন সংখ্যালঘু নির্যাতন হয় সেটা হলো সাম্প্রদায়িক, বাংলাদেশ এটা হলো রাজনৈতিক। তো এখন আওয়ামী লীগকে যে তাড়ানো হচ্ছে, এটা কি? এটাও রাজনৈতিক। তার মানে রাজনৈতিক ভাবে বিতরণ করলে সেটা সঠিক, মানে এটা তাহলে সঠিক, রাজনৈতিক ভাবে বিতরণ করা যাবে। তাদের যুক্তিতে বোঝা গেল রাজনৈতিক কারণ হলে দেশ থেকে একটা সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া যাবে। আলাপ শুনছেন তো, এরা এবার মানবাধিকারের কথা বলে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওটা আলাদা প্রসঙ্গ, আলাদা ভিডিও করবো। মূল প্রসঙ্গেই থাকি, সংখ্যালঘু শূন্য কেন হবে বাংলাদেশ? প্রথমত, বাংলাদেশের মানুষ হিন্দু বিদ্বেষী। দ্বিতীয় কথা, বাংলাদেশের মানুষ প্রচন্ড রকম পাকিস্তান প্রেমী। তৃতীয় কারণ হলো বাংলাদেশের মানুষ চরমভাবে ভারত বিদ্বেষী। কেন তারা ভারত বিদ্বেষী? কারণ তারা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি। বাংলাদেশের মুসলমানরা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি, ওটা দখল করা উচিত, এটা তারা বিশ্বাস করে। এই জন্যই তারা গজওয়াতিল হিন্দ বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই মাদ্রাসা সেন্টার হচ্ছে দেওবন্দ। এই মাদ্রাসাটা হচ্ছে ভারতেই, ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে বাংলাদেশে বলে গজওয়াতিল হিন্দ করতে হবে, পাকিস্তানে গিয়ে বলে গজওয়াতিল হিন্দ করতে হবে। অদ্ভুত ব্যাপার, তাই না? বিস্ময়কর ব্যাপার। যাই হোক, বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক শক্তি, 4 নম্বর সামরিক শক্তি যে দেশ ভারত, সেই ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, পাকিস্তানেরাও সে স্বপ্ন দেখে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা বাংলাদেশের টিকে থাকার স্বপ্ন দেখে না, বরং এদের পক্ষে কথা বলে তারাও আপনার সমালোচনা করবে। অনেক হিন্দু আমার সমালোচনা, ফরিদা আপনি এটা কেন বলেন যে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, কেন বারবার এই কথা বলেন? বলাটাও কি ভাই অন্যায়? যেটা ঘটতে যাচ্ছে, ঝড় আসতেছে, মনে করেন আবহাওয়া বিশারদরা কি করে, আবহাওয়া বিশ কি করে, আপনাকে ঝড়ের পূর্বাভাস দেয় যে সাইক্লোন আসতেছে, ঝড় আসতেছে, তুফান আসতেছে, বৃষ্টি আসতেছে, এগুলো আপনাকে পূর্বাভাস দেয়। আমি পূর্বাভাস দিয়েছি, দেওয়াটাকে অন্যায় হয়ে গেল, তাহলে আমাকে ক্ষমা করে দেন আপনারা। কিন্তু পূর্বাভাস যে দিয়েছি সেটা তো ঘটে যাবে ভাই। এখন আপনি যদি সতর্ক না হন আমি কি করব?